ডিয়ার স্টুডেন্টস, নগ্নবীজ আবৃতবীজী উদ্ভিদ এই অধ্যায়টা আমাদের এগ্রিকালচার ইউনিভার্সিটির জন্য অনেক গুরুত্বপূর্ণ। আসলে এই একটা অধ্যায় আছে আমাদের পুরো বায়োলজির মধ্যে যেটা সরাসরি আসলে গাছপালার সাথে ডাইরেক্ট সম্পর্কিত। তোমরা বলতে পারো যে মশ ফানও তো গাছপালার সাথে সম্পর্কিত। তো মশ ফান সম্পর্কিত, বাট তার থেকে বেশি সম্পর্কিত হচ্ছে নগ্নবীজ আবৃতবীজ উদ্ভিদ। আর এগ্রিকালচার ইউনিভার্সিটির কথা বললে বলতে পারো যে এই একমাত্র উদ্ভিদ যেখানে ধান, গম, আখ, ভুট্টা এগুলো আছে, অন্যান্য চ্যাপ্টার এগুলোর মধ্যে নাই। সো এই জন্য এই চ্যাপ্টারটা আসলেই গুরুত্বপূর্ণ, প্রশ্ন আসে। তো আমরা আসলে কথা না বাড়ায় চলে যাই। দেখো, প্রথমে হচ্ছে নগ্নবীজ উদ্ভিদের কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, এই বৈশিষ্ট্যগুলো আমরা দেখবো। এই বৈশিষ্ট্যগুলোর মধ্যে দেখো লেখা আছে কয়টা বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো আমি এখানে দাগাচ্ছি। সেটা হচ্ছে এরা স্পোরোফাইটিক, অর্থাৎ এরা ডিপ্লয়েড উদ্ভিদ, অসমরেণু পশু, অর্থাৎ এদের যে স্পোরগুলো তৈরি হয় স্পোরগুলো সমান হয় না, ভিন্ন হয়। যেমন পুরুষ স্পোরটাকে মাইক্রোস্পোর বলা হয়, ছোট আকৃতির, তাই। আর স্ত্রী স্পোরগুলোকে মেগাস্পোর বলা হয়, কারণ এগুলো বড় আকৃতির হয়। তেমনি শুক্রাণুটা ছোট হয়, ডিম্বাণুটা বড় হয়। আর এই স্পোরোফিলগুলা, স্পোর যেখানে উৎপন্ন হয়, যে পাতা উৎপন্ন হয়, এটাকে স্পোরোফিল বলে। ফিল মানে পাতা, স্পোর হচ্ছে স্পোর, তাহলে পাতা স্পোর উৎপন্নকারী পাতা স্পোরোফিল বলা হয়। তো এই স্পোরোফিলগুলো পুরুষের ক্ষেত্রে একসাথে মিলে এরকম কোন তৈরি করে, যেটাকে স্ট্রোবিলাস বলা হয়। কি বলা হয়? স্ট্রোবিলাস বলা হয়। পুরুষ স্পোরোফিলগুলো একসাথে মিলে এরকম কোণের মতো তৈরি করে, এটাকে স্ট্রোবিলাস বলে। যেমন দেখো, এই যে এগুলো এক একটা স্পোরোফিল। আমি যদি তোমাদের গাইড টু দেখাই, এই তো, এই দেখো, এইটা হচ্ছে একটা পুংস প্রোফিল। এই পুংস প্রোফিল একসাথে অনেকগুলো মিলে এরকম একটা কোণের মতো তৈরি করে। কারণ স্ত্রী প্রোফিল যেটা, স্ত্রী প্রোফিল কোনো কোণের মতো তৈরি করে না, তারা এরকম আলগা হয়ে থাকে, তারা এরকম আলদাভাবে আলগা হয়ে থাকে বলে তারা কোনো কোণের মতো তৈরি করে না। বাট স্ত্রী স্পোরোফিলের কিনারা দিকে এরকম দেখো ডিম্বকগুলো এরকম নগ্ন অবস্থায় থাকে, ডিম্বকগুলো এরকম কীরকম নগ্ন অবস্থায় থাকে। বাট পুংস প্রোফিলের ক্ষেত্রে সেটা হয় না। তাহলে এখানে এটাই বলছে যে মেগাস্পোরোফিলের কিনারে ডিম্বক তৈরি হয়, এতে কোনো গর্ভাশয় থাকে না, অর্থাৎ এদের গর্ভাশয়, গর্ভদণ্ড, গর্ভমুণ্ড কিছুই থাকে না। যেহেতু গর্ভমুণ্ড নাই, সুতরাং এদের পরাগায়ন হলে ডিম্বক রন্ধ্রে সরাসরি পরাগায়নটা পড়বে। গর্ভমুণ্ড থাকলে কি হইতো? গর্ভমুণ্ড থাকলে পরাগায়নটা গর্ভমুণ্ডে পড়তো, তারপর সেটা ডিম্বক রন্ধ্রের দিকে যেত। এখানে তো গর্ভমুণ্ড নাই, তার কারণে এরকম কিছু হবে না। তারপরে দেখো, গর্ভাশয় নাই, তাই এদের কোনো ফলও তৈরি হয় না, আর ডিম্বকগুলো কিনারায় নগ্ন অবস্থায় থাকে। ফল হয় না বলে এদের বীজটা কী অবস্থা থাকে? নগ্ন অবস্থায় থাকে। দেখো, আবৃতবীজী উদ্ভিদের একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে দ্বিনিষেক ঘটা। দ্বিনিষেক মানে কি? নর্মালি একটা শুক্রাণু একটা ডিম্বাণুর সাথে মিলিত হয়, এটাকে নিষেক বলে। বাট আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে একটা সেকেন্ডারি নিউক্লিয়াস থাকে ডিম্বকের ভিতরে। সেকেন্ডারি নিউক্লিয়াসের সাথে শুক্রাণু মিলিত হয়, ওইটাকে দ্বিনিষেক বলে। ওইটাকে বলা হয় দ্বিনিষেক। তো এই দ্বিনিষেক ঘটনাটা নগ্নবীজী উদ্ভিদের ক্ষেত্রে ঘটে না, ওদের দ্বিনিষেক হয় না। তাই এদের শস্যটা হ্যাপ্লয়েড অবস্থায় থাকে নিষেকের আগে। নর্মালি আবৃতবীজ উদ্ভিদের শস্যটা ট্রিপ্লয়েড থাকে, বাট এদের শস্যটা নিষেকের আগে হ্যাপ্লয়েড থাকে। তো নগ্নবীজ উদ্ভিদের ক্ষেত্রে দিননিষেক না হইলেও ইফিড্রা নামক উদ্ভিদের ক্ষেত্রে আবার দিননিষেক ঘটে, মনে রাখবা। ইফিড্রা এটা নগ্নবীজ উদ্ভিদ, এটা থেকে ইফিড্রিন নামক শ্বাসকষ্টের ওষুধ তৈরি করা হয়। তো যাই হোক, ইফিড্রা একটা নগ্নবীজ উদ্ভিদ, এবং এই ইফিড্রা দিননিষেক ঘটে। তেমনি আরেকটা জিনিস মনে রাখবে, এটা তোমাদের টিস্যু যত চ্যাপ্টারের মধ্যে বলা হয়েছে, নগ্নবীজ উদ্ভিদের ক্ষেত্রে জাইলামের ভয় নাই আর ফ্লোয়েমের সঙ্গী নাই। জাইলামের ভয় নাই মানে কি? জাইলামের ভেজেল নাই। আর ফ্লোয়েমের সঙ্গিনী কোষ নাই। ফ্লোয়েমের সঙ্গী নাই মানে কি? ফ্লোয়েমের সঙ্গী কোষ নাই। এটা মনে রাখবা। জাইলামের ভেজেল থাকে না, ফ্লোয়েমের সঙ্গী কোষ থাকে না নগ্নবীজ উদ্ভিদের ক্ষেত্রে। আর নগ্নবীজ উদ্ভিদের ক্ষেত্রে এটা প্রযোজ্য। তবে দেখো, নিটাম একটা নগ্নবীজ উদ্ভিদ হওয়ার পরও তার জাইলামের ভেজেল আছে, ফ্লোয়েমের সঙ্গী কোষ আছে, এটা মাথায় রাখতে হবে। নিটাম নগ্নবীজ উদ্ভিদ হওয়ার পরও যার জাইলাম ভেজেল আছে, ফ্লোয়েমের সঙ্গী কোষ আছে। নগ্নবীজ উদ্ভিদগুলো বায়ুপরাগী, এটা অসম আকৃতির যৌনকম দেখা যায়। নগ্নবীজ উদ্ভিদের ক্ষেত্রে আর্কিগোনিয়া সৃষ্টি হয়। আর্কিগোনিয়া মানে হচ্ছে স্ত্রী যৌনাঙ্গ। নিম্ন শ্রেণীর উদ্ভিদগুলার যে স্ত্রী যৌনাঙ্গ তাকে আর্কিগোনিয়া বলা হয়, আর পুরুষ যৌনাঙ্গটাকে অ্যানথ্রেডিয়া বলা হয়। তো আর্কিগোনিয়া তৈরি হয়। আর একটা ভিন্নধর্মী বৈশিষ্ট্য আছে নগ্নবীজ উদ্ভিদের ক্ষেত্রে, সেটা হচ্ছে লিভ স্কার। এদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। লিভ স্কার মানে কি? পাতা পড়ে যাওয়ার পরও দাগ রেখে যায়। তারপর দেখো একটা মজার জিনিস, তিনটা উঁচু বৃক্ষ, পৃথিবীর তিনটা উঁচু বৃক্ষর মধ্যে 2 নাম্বার আর 3 নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে আবৃতবীজ উদ্ভিদ। বাট 1 নাম্বারে যে উদ্ভিদটা আছে, সিকুয়া স্যাম্পারভিরেন্স, এই উদ্ভিদটা কিন্তু একটা নগ্নবীজ উদ্ভিদ, যেটা 115.92 মিটার লম্বা হয়ে থাকে। এটা নগ্নবীজ উদ্ভিদ। পৃথিবীর সবথেকে বড় উদ্ভিদটাই হচ্ছে একটা নগ্নবীজ উদ্ভিদ, স্যাকুয়া স্যাম্পারভিরেন্স। এবং এটার মধ্যে আরেকটা উদ্ভিদ আছে, স্যাকুয়া গাইগেন্টিনাম, এটাও পৃথিবীর সবথেকে বড় উদ্ভিদের মধ্যে একটা। তাহলে পৃথিবীর সবথেকে বড় উদ্ভিদ কোনটা? এখানে একটা প্রশ্ন আসে, পৃথিবীর সবথেকে কোন বৃক্ষরে নগ্নবীজ উদ্ভিদ? প্রশ্ন আসে কোন বৃক্ষরে নগ্নবীজ উদ্ভিদ। তাহলে এখানে দেখো, এই প্রত্যেকটাই হচ্ছে আবৃতবীজ উদ্ভিদ, তুমি খুঁজলেই পাবা। কিন্তু এই স্যাকুয়া গাইগেন্টিয়ান এটা হচ্ছে নগ্নবীজ উদ্ভিদ। তুমি একটু আগে দেখে আসো, স্যাকুয়া যে শ্রেণীটা সেটা হচ্ছে নগ্নবীজ। যেহেতু স্যাকুয়া পেয়েই গেছো, সুতরাং অন্যগুলো দেখা দরকার নেই। মনে রাখবা, অ্যাডমিশন টেস্টের সময় তোমাকে দেখতে হবে যে কোথায় উত্তর আছে। সবগুলো উত্তর থেকে তোমার রাইট উত্তর খোঁজার দরকার নেই, তুমি রাইট উত্তরটা খুঁজবা। তোমার যেদিন এই ক্যাপাসিটি তৈরি হবে যে তুমি রাইট উত্তর খুঁজে বের করতে পারতেছো, তার মানে তুমি বুঝবা তুমি প্রস্তুত। বা তোমার যদি এরকম করতে হয় যে তোমার প্রশ্ন পড়ে সেখান থেকে 4টা অপশন থেকে রাইট উত্তর বের করা লাগতেছে, তার মানে তোমার প্রস্তুতি এখনো কি আছে? ঘাটতি আছে। তুমি প্রশ্ন পড়বা, সাথে সাথে রাইট উত্তরটা খুঁজবা। প্রশ্ন পড়া মাত্রই তুমি উত্তর জানো, তার মানে কি? তোমার প্রস্তুতি রাইট। ঠিক আছে? দেখো, সাইকাস
গণের আচ্ছা তার আগে একটু এটা বলে রেখে দেখো, বাংলাদেশে মাত্র 5 প্রজাতির নগ্নবীজ উদ্ভিদ প্রাকৃতিকভাবে জন্মে, এটা ভালো করে মনে রাখবা। বাংলাদেশে মাত্র 5 প্রজাতির নগ্নবীজ উদ্ভিদ প্রাকৃতিকভাবে জন্মে। এর মধ্যে একটা হচ্ছে সাইকাস পেকটিনাটা, আর একটা হচ্ছে পোডোকার্পাস নেরিফোলিয়াস। পোডোকার্পাস নেরিফোলিয়াস এটাকে বাঁশপাতা নামে পরিচিত। এই উদ্ভিদগুলো প্রাকৃতিকভাবে জন্মায়, পাশাপাশি নিটামের 2-3টা প্রজাতি প্রাকৃতিকভাবে জন্মায়। নিটামের প্রজাতিগুলোর নাম এখানে লেখা আছে, একটু দেখে নিতে পারো। ঠিক আছে, তাহলে এখানে প্রশ্ন আছে যে সাইকাস গণের কোনটি বাংলাদেশে প্রাকৃতিকভাবে জন্মে? আনসারটা হচ্ছে সাইকাস পেকটিনাটা। সাইকাস পেকটিনাটা এটা প্রাকৃতিকভাবে জন্মে। তো দেখো এটা আমরা অলরেডি দেখে ফেলছি, এটা হচ্ছে সাইকাসের কোন, পুরুষ কোন, আর স্ত্রীগুলো আলগাভাবে থাকে। আর একটা জিনিস খেয়াল করবা, সাইকাসের কচি পাতা প্রথমে এরকম কুণ্ডলিত থাকে, এটাকে সার্সিনেট ভার্নেশন বলা হয়। সাইকাসের কচি পাতা প্রথমে এরকম কুণ্ডলিত থাকে, এরকম এগুলোকে বলা হয় সার্সিনেট ভার্নেশন। আর সাইকাসের 2 ধরনের পাতা দেখা যায়, একটা হচ্ছে যৌগিক পাতা, একটা হচ্ছে স্বল্প পাতা। যৌগিক পাতা কোনটা? যে এই ধরনের পাতাগুলোকে যৌগিক পাতা বলা হয়, নারকেল পাতার মতো। আর স্বল্পপত্র নিচের দিকে বাদামি কালারের কিছু স্বল্পপত্র থাকে। ঠিক আছে, তো এগুলো আমরা দেখে ফেলছি। দেখো জীবন্ত জীবাশ্ম, জীবন্ত জীবাশ্ম পার্টটা দেখে। জীবন্ত জীবাশ্ম মানে কি? অতীতকালের কোনো একটা জীব, সেটা তাদের বংশধর যারা যারা ছিল, তাদের বর্গ গোত্রে যারা যারা ছিল, তারা প্রত্যেকে নাই হয়ে গেছে, একমাত্র সেই টিকে আছে। এই ধরনের জীবগুলোকে বলা হয় জীবন্ত জীবাশ্ম। কেন? কারণ তাদের বংশধর যারা যারা আছে তারা এখন জীবাশ্ম হয়ে গেছে, তাদেরকে এখন আর পাওয়া যায় না, এই জন্য এগুলোকে জীবন্ত জীবাশ্ম বলা হয়ে থাকে। তো উদ্ভিদের ক্ষেত্রেও আছে, উদ্ভিদের ক্ষেত্রে আমাদের সাইকাসটা হচ্ছে জীবন্ত জীবাশ্ম, কারণ সাইকাস সাইকারিলিস বর্গের অন্তর্গত। সাইকাডেলিস বর্গের অন্তর্গত উদ্ভিদগুলো কিন্তু সাইকাটস বলা হয়, জানতে হবে। সাইকাডেলিস বর্গের অন্তর্গত উদ্ভিদগুলোকে সাইক্যাটস বলা হয়। ঠিক আছে, তো সাইকাটসের মধ্যে যারা যারা আছে তারা প্রত্যেকেই মোটামুটি বিলুপ্ত হয়ে গেছে, একমাত্র সাইকাস সহ 9টা গণের প্রায় 100টা প্রজাতি পৃথিবীর বুকে টিকে আছে, তাই এদেরকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। পাশাপাশি জেনে রাখো জিঙ্গো বিলোবা, জিঙ্গো বিলোবা এটা হচ্ছে একটা জীবন্ত জীবাশ্ম এবং এটাও নগ্নবীজ উদ্ভিদ, জিঙ্কোফাইটার অন্তর্ভুক্ত। নগ্নবীজের 4টা বিভাগ আছে কিন্তু, ঠিক আছে, জিঙ্কোফাইটা, কনিফেরোফাইটা, ন্যাটোফাইটা আর সাইকাটোফাইটা। ঠিক আছে, এই বিভাগগুলোর নাম কিন্তু তোমার জানতে হবে। ঠিক আছে, ইয়ার যে বিভাগগুলা, নগ্নবীজ উদ্ভিদের যে বিভাগগুলো আছে, ঠিক আছে, এবং এটা বইয়ে আছে, আমি এটা তোমাদের ইয়েতে অ্যাড করি নাই, কি বলে, আমি তোমাদের স্লাইডের মধ্যে অ্যাড করি নাই। নগ্নবীজ উদ্ভিদের যে বিভাগগুলা, নগ্নবীজ উদ্ভিদের বিভাগগুলোর নাম, তো নগ্নবীজ উদ্ভিদের এই বিভাগগুলোর নাম আমি তোমাদের দেখাই দিচ্ছি, বইয়ের কোথায় আছে, এই যে দেখো, এই যে নগ্নবীজ উদ্ভিদের যে 4টা বিভাগ আছে, আমি ছিল না, আমি দেখাই দিলাম আবার, জিঙ্কোফাইটা, সাইকাটোফাইটা, কনিফেরোফাইটা এবং ন্যাটোফাইটা, একটু দেখাই দিলাম। হ্যাঁ, এই বিভাগগুলোর নাম একটু ভালো করে তোমরা মনে রাখবা। ওকে, আচ্ছা, তারপরে সাইকাসের সাথে ফার্নের সাদৃশ্য, সাইকাসের সাথে ফার্নের মিল আছে বলে সাইকাসকে পাম ফার্ন বলা হয়। সাইকাসকে কি বলা হয়? পাম ফার্ন বলা হয়। প্রথমত ফার্নের সাথে মিল আছে, আর পাম গাছের মতো খাড়া, এই জন্য তাকে পাম ফার্ন বলা হয়। কারণ উভয় স্পোরোফাইটিক, উভয়েরই পাতা যৌগিক, উভয়েরই কুচি পাতা কুণ্ডলিত থাকে, উভয়েরই বহু ফ্লাজেলা বিশিষ্ট শুক্রাণু থাকে এবং উভয়েরই অসম আকৃতির জনুক্রম দেখা যায়, এই জন্য সাইকাসকে পাম ফার্ন বলা হয়। তাহলে কোন উদ্ভিদকে জীবাশ্ম হিসেবে, জীবন্ত জীবাশ্ম হিসেবে বলা হচ্ছে? সাইকাস উদ্ভিদকে জীবন্ত জীবাশ্ম হিসেবে বলা হচ্ছে, সাইকাসকে জীবন্ত জীবাশ্ম বলা হয়। কোন উদ্ভিদকে পামফান বলা হয়? সাইকাসকেই পামফান বলা হয়। দিননিষেক ঘটে না কোনটিতে? সাইকাসে দিননিষেক ঘটে না, ইফিড্রোতে কিন্তু আবার দিননিষেক ঘটে, মনে রাখবা কিন্তু। ট্রান্সফিউশন টিস্যু পাওয়া যায় কোন উদ্ভিদে? দেখো, নগ্নবীজী উদ্ভিদগুলোর মধ্যে কিন্তু ওদের জাইলেম ফ্লোয়েম এতটাও ডেভেলপ না, সবেমাত্র তৈরি হয়েছে ফার্নে, এটা তো অতটাও স্বাভাবিক ডেভেলপ হবে না। তো নগ্নবীজ উদ্ভিদের ক্ষেত্রে পাতায় পানি পরিবহনটা এই জন্য একটু টাফ। হ্যাঁ, তো নগ্নবীজ উদ্ভিদের মধ্যে সাইকাসের পাতায় পানি পরিবহন করার জন্য কিছু টিস্যু থাকে, এগুলোকে ট্রান্সফিউশন টিস্যু বলে। এগুলো আড়াআড়ি সজ্জিত থাকে পাতার সাথে সমান্তরালে সজ্জিত থাকে, এরা পাতায় পানি পরিবহন করতে হেল্প করে, তো এই ট্রান্সফিউশন টিস্যু বলা হয় এগুলোকে। ট্রান্সফিউশন মানে কি? ট্রান্সফিউশন মানেই হচ্ছে পরিবহন, ট্রান্সফিউশন মানে হচ্ছে সঞ্চালন বা পরিবহন। তো ট্রান্সফিউশন টিস্যু কার দেখা যাচ্ছে? নগ্নবীজ উদ্ভিদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, নগ্নবীজ উদ্ভিদের ক্ষেত্রে ট্রান্সফিউশন টিস্যু দেখা যায়। তারপর দেখো এখানে একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে কোরালয়েড মূল। কোরালয়েড মূলকে রুট টিউবারকল বলা হয়। দেখো সাইকাসের প্রথম দিকে স্থানিক মূল বা প্রধান মূল থাকে, যেই মূলটা মূল ইয়ে থেকে তৈরি হয়, ভ্রূণ মূল থেকে তৈরি হয়। পরে সেই প্রধান মূল নষ্ট হয়ে যায়, প্রধান মূল নষ্ট হয়ে যাওয়ার পরে সেখানে অস্থানিক মূল তৈরি হয়। অস্থানিক মূল হচ্ছে সেই মূল যেটা আসলে ইয়ে থেকে তৈরি হয় না, ভ্রূণ মূল থেকে তৈরি হয় না। ভ্রূণ মূল, ভ্রূণ মুকুল, মাটির উপর যেটা বাড়ে সেটা ভ্রূণ মুকুল, মাটির নিচে যেটা বাড়ে সেটা ভ্রূণ মূল। ভ্রূণ মূল থেকে একটা সময় প্রধান মূল তৈরি হয়, কিন্তু সাইকাসের প্রথমে প্রধান মূল থাকলেও তারপর সেটা অস্থানিক মূলে কি হয়, সেটা নষ্ট হয়ে যায় এবং সেখানে অস্থানিক মূল তৈরি হয় এবং সেটা মাটির উপর তলে দ্যাগ্র শাখা তৈরি করে। কি তৈরি করে? দ্যাগ্র শাখা তৈরি করে এবং সেটার অন্তর্গঠনের কর্টেক্সে, ওই মূলের অন্তর্গঠনের কর্টেক্সে নস্টক এবং অ্যানাবেইনে নামক কি অ্যাটাক করে? সায়ানোব্যাকটেরিয়া অ্যাটাক করে এবং অ্যাটাক করে সেই মূলটাকে নষ্ট করে ফেলে এবং ক্ষয় করে ফেলে। তখন এগুলো দেখতে স্বাভাবিক সরু না হয়ে বিকৃত আকার ধারণ করে সামুদ্রিক প্রবালের মতো দেখে মনে হয়, তাই এটাকে কোয়ালয়েড মূল
তাই এটাকে কোয়ালয়েড মূল বা রুট টিউবারকল বলে। আর এই যেই স্তরে হচ্ছে সায়ানোব্যাকটেরিয়া বসবাস করে সেই স্তরটাকে শৈবাল স্তর বলে। এই প্রশ্নটা এবার ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষা আসছে যে সায়ানোব্যাকটেরিয়াগুলো কোথায় অবস্থান করে, মধ্য কর্টেক্সে অবস্থান করে। কোথায়? মধ্য কর্টেক্সে অবস্থান করে। এটা ঢাকা ইউনিভার্সিটির প্রশ্ন। এবং এই স্তরটাকে শৈবাল স্তর বলে। নিচের কোনটি সাইকাসের মূল গঠনে অংশগ্রহণ করে? সাইকাসের মূল গঠনে অংশগ্রহণ করে নষ্টকার অ্যানাবাইনা, দুটোই যেহেতু আছে তাহলে আনসার হবে 1 আর 3। আনসার হবে 1 আর 3। এই হচ্ছে গঠন। এটা তো আমরা একটু আগে দেখাইলামই যে দেখো এই নগ্নবীজি উদ্ভিদের পুরুষ কোণ, সাইকাসের পুরুষ কোণ, এই পুরুষ কোণটা অ্যাকচুয়ালি তৈরি হয়েছে এরকম মাইক্রোস্পোরোফিল দিয়ে, এরকম মাইক্রোস্পোরোফিল একসাথে মিলে এই পুরুষ কোণটা তৈরি হয়েছে। এখান থেকে মনে রাখতে হবে মাইক্রোস্পোরোফিলের মাথার যে অংশটা, এই অংশটার নাম হচ্ছে অ্যাপোফাইসিস। মাইক্রোস্পোরোফিলের মাথার যে অংশটার নাম হচ্ছে অ্যাপোফাইসিস। আর মেগাস্পোরোফিল বা স্ট্রিস্পোরোফিলের মাথার অংশটার নাম হচ্ছে পিনিউল। এটা ভালো করে মনে রাখবা। মাইক্রোস্পোরোফিলের মাথার অংশটা হচ্ছে অ্যাপোফাইসিস আর মেগাস্পোরোফিলের পিনিউল। আর মাইক্রোস্পোরোফিলের গায়ে এরকম অনেকগুলো কি থাকে, এরকম অনেকগুলো সোরাস থাকে। কি থাকে? সোরাস থাকে। এই সোরাসের গায়ে থাকে সোরাসের পাপড়িগুলো, পাপড়ির মতো যদি তুমি চিন্তা করো, এই পাপড়িগুলোকে তুমি বলবে স্পোরাঞ্জিয়াম। এই স্পোরাঞ্জিয়ামের ভিতরে কি তৈরি হয়? স্পোর তৈরি হয়। এবং স্পোর থেকে আস্তে আস্তে শুক্রাণু তৈরি হয়। কি তৈরি হয়? শুক্রাণু তৈরি হয়। এদের শুক্রাণু দেখতে লাটিমের মতো, উদ্ভিদকুলের মধ্যে সর্ববৃহৎ বহু ফ্লাজেলা বিশিষ্ট। তাহলে পৃথিবীর সবথেকে উদ্ভিদকুলের মধ্যে সবথেকে বড় শুক্রাণু কার? সাইকাসের। এবং দেখতে কিসের মতো? লাটিমের মতো। এরকম অনেকগুলো সোরাস থাকে, অনেকগুলো সোরাস মিলে কিন্তু একটা একটা মাইক্রোস্পোরোফিল তৈরি হয়। আর স্পোরোফিল কি? স্পোরোফিল হচ্ছে স্পোর উৎপাদনকারী পাতাকে স্পোরোফিল বলে। এখান থেকে মনে রাখবা মাইক্রোস্পোরোফিলের মাথার অংশটাকে বলা হয় অ্যাপিফাইফিস আর স্ত্রী স্পোরোফিলের মাথার অংশটাকে বলা হয় পিনিউল। তাহলে এখানে দেখো প্রশ্ন আসছে পুং রেণুপত্রের সরু মাথাকে কি বলা হয়? পুং রেণুপত্রের সরু মাথাকে কি বলা হয়? আনসার হচ্ছে অ্যাপোফাইসিস। আনসার কি? অ্যাপোফাইসিস। তারপরে প্রশ্ন আমরা চলে যাই। তারপরে প্রশ্ন হচ্ছে নগ্নবীজ উদ্ভিদে অ্যান্ডোস্পার্ম নিষেকের আগে হ্যাপ্লয়েড। নগ্নবীজ উদ্ভিদে অ্যান্ডোস্পার্ম মানে কি? অ্যান্ডোস্পার্ম মানে হচ্ছে শস্য। নগ্নবীজ উদ্ভিদের শস্য নিষেকের আগে হ্যাপ্লয়েড। আবৃতবীজ উদ্ভিদের শস্য কেমন হয়? ট্রিপ্লয়েড। দিনিশেক কোন উদ্ভিদের বৈশিষ্ট্য? দিনিশেক আবৃতবীজি বা অ্যাঞ্জিওস্পার্মের বৈশিষ্ট্য। মনে রাখবা আবৃতবীজিকেই বলা হয় অ্যাঞ্জিওস্পার্ম। এটা মনে রাখার টেকনিক হচ্ছে অ্যাঞ্জিওস্পার্ম। অ্যাঞ্জিও এ ফর আবৃতবীজি, তাহলে জিমনোস্পার্ম হচ্ছে নগ্নবীজি। মনে রাখবা। কোন উদ্ভিদে ফল হয় কেবল ফল হয় না, কেবল বীজ হয়? ফল হয় না তার মানে কি? গর্ভাশয় নাই। গর্ভাশয়টা তো কিসে পরিণত হয়? গর্ভাশয়টাই তো ফলে পরিণত হয়। তাহলে গর্ভাশয় নাই কার? গর্ভাশয় নাই নগ্নবীজ উদ্ভিদের ক্ষেত্রে। তাহলে আনসার কি হবে? আনসার হবে সাইকাস। ঠিক আছে, তাহলে এবার আমরা চলে যাচ্ছি একটু পাতার আলোচনায়। ঠিক আছে, পাতা যেই পাতা একটা সিঙ্গেল থাকে তাকে বলে সিম্পল পাতা। সেটা জবা, আম, জাম, কাঁঠাল এগুলো হচ্ছে সিম্পল পাতা উদ্ভিদ। কম্পাউন্ড লিফকে যে পাতার গোড়া থেকে আরো একাধিক পাতা, মানে একটা র্যাকিস থেকে র্যাকিসের সাথে আশেপাশে অনেকগুলো পাতা থাকে, এগুলোকে কম্পাউন্ড লিফ বলে। যেমন লজ্জাবতী, নিম, সজিনা, কামিনী, এগুলো পাতা যখন তোমরা দেখবা দেখে মনে হবে কি একাধিক উপপত্রক নিয়ে একটা পাতা তৈরি। এগুলোকে বলা হয় হচ্ছে কম্পাউন্ড লিফ। অচুরপক্ষল যৌগিক পাতা মানে হচ্ছে এমন একটা পাতা, ধরো এই যে এটা হচ্ছে যৌগিক পাতা, এটা হচ্ছে যৌগিক পাতা, এই মাঝখানের দাগটা হচ্ছে র্যাকিস। যদি তার মাথার দিকে চিকন একটা সিঙ্গেল বেজোর পাতা থাকে মাথার দিকে, তাহলে এটা সচুর পক্ষল যৌগিক। আর মাথার দিকে যদি বেজোর পাতাটা না থাকে, যদি এরকম হয়, এরকম যদি হয়, এটাকে বলে অচুর পক্ষল, এটাকে বলে সচুর পক্ষল। এটা হচ্ছে সচুর পক্ষল, এটা হচ্ছে সচুর পক্ষল। সচুর মানে চূড়ায় পাতা আছে, এটা হচ্ছে অচুর পক্ষল। এটা হচ্ছে কি? অচুর পক্ষল। সচুর পক্ষল আর অচুর পক্ষল জানতে হবে। তাহলে অচুর পক্ষল কাদের ক্ষেত্রে দেখা যায়? বাদল লাঠির পাতা হচ্ছে অচুর পক্ষল, বাদুল লাঠির পাতা হচ্ছে অচুর পক্ষল। আর সচুর পক্ষল কোনটা? গোলাপের পাতা, সেটা হচ্ছে কি? সচুর পক্ষল। ঠিক আছে। দ্বিপক্ষল যৌগিক পাতা মানে হচ্ছে একটা র্যাকিস আছে, র্যাকিসের দুই পাশ থেকে আরও একটা শাখা বের হয়েছে, তাহলে এটাকে বলে দ্বিপক্ষল যৌগিক। উদাহরণ কি? কৃষ্ণচূড়া। এখন তোমাকে আপাতত মুখস্থ করতে হবে, না বুঝলে মুখস্থ করতে হবে। আর ত্রিপক্ষল যৌগিক কোনটা? সজিনার পাতা। যখন একটা র্যাকিসের পাশ থেকে শাখা বের হয়, সেখান থেকে আবার শাখা বের হয়, তাহলে শাখার আবার শাখা, অর্থাৎ তিনটা পার্ট, তখন এটাকে বলে ত্রিপক্ষল যৌগিক হচ্ছে সজিনা। আপাতত না বুঝলে তোমাকে এটা মুখস্থ করতে হবে কোনটা কেমন। নিম্নের কোনটি যৌগিক পত্র দেখা যায়? সজিনাতে কি দেখা যায়? যৌগিক পত্র দেখা যায়। আমি একটু আগে দেখে আসছি। ওকে, এবার হচ্ছে কাণ্ডর ক্ষেত্রে মনে রাখবা ফাঁপা কাণ্ড কার ক্ষেত্রে থাকে? বাঁশের থেকে ফাঁপা কাণ্ড। তাহলে পোয়েসি গোত্র কি থাকে? ঘাস গোত্র উদ্ভিদে ফাঁপা কাণ্ড থাকে। তার পাশাপাশি সিপ্রেসিয়া গোত্রের ক্ষেত্রে 3 কোণা বিশিষ্ট কাণ্ড, আর ল্যামিয়াসিয়া গোত্রের ক্ষেত্রে 4 কোণা বিশিষ্ট কাণ্ড পাওয়া যায়। তারপর সে রাইজোম, কাণ্ডর নিচে যে আদা হলুদ যেটা হয় এটাকে বলা হয় রাইজোম। তাহলে আদা হলুদে কি পাওয়া যায়? রাইজোম। আলুতে কি পাওয়া যায়? টিউবার। তাহলে মিষ্টি আলুতে কি রূপান্তরিত কাণ্ড? এটা কিন্তু অনেকে ভুল করে। আলুকে রূপান্তরিত কাণ্ড মনে করে অনেকে, মিষ্টি আলুকে রূপান্তরিত কাণ্ড বলে না, মিষ্টি হচ্ছে রূপান্তরিত মূল। মাথায় রাখবা কিন্তু এটা। দেখতে যারা স্ট্রাকচার বাল্বের মতো হয়েছে তাদেরকে বলা হয় বাল্ব হচ্ছে পেঁয়াজ আর রসুন, আর রানারকে থানকুনি।
রানারকে থানকুনি, স্ট্রবেরিও এটার উদাহরণ, যে একটা একটা কাণ্ডর মতো তৈরি হয়, সেটা মাটিতে পড়ে এখান থেকে নতুন মূল হয়ে নতুন একটা গাছ হয়ে যায়, এটাকে রানার বলে। রানারের এক্সাম্পল হচ্ছে থানকুনি, রানারের এক্সাম্পল হচ্ছে স্ট্রবেরি এটসেট্রা। তাহলে এখন প্রশ্ন আসে নিচের কোনটি বাল্বের উদাহরণ? দেখতে বাল্বের মতো কে? পেঁয়াজ আর রসুন। আনসার হবে পেঁয়াজ। পেঁয়াজ আর রসুন দেখতে কিসের মতো? বাল্বের মতো। এবার আসি উদ্ভিদের স্বভাব। দেখো বিরুৎ, যেসব উদ্ভিদ একদম লতানো টাইপের এগুলোকে বিরুৎ বলা হয়। ধান, গম, শ্বেতদ্রোণ, ধুর্বা ঘাস, এগুলোকে বলা হয় কি? বিরুৎ। তারপরে গুল্ম, যেগুলো একটু শক্ত, ঘুরি নাই বাট ঝোপের মতো হয়, এগুলোকে বলা হয় বিরুৎ। বিরুদের মধ্যে কি আছে? রঙন, জবা, গোলাপ, এগুলো হচ্ছে বিরুৎ। গুল্ম আর বিরুতের মাঝখানে যেটা, সেটাকে বলে উপগুল্ম। উপগুল্মের মধ্যে আছে কালকাসুন্দা, দাঁতমর্দন। কালকাসুন্দা, দাঁতমর্দন, এগুলো চেসিয়া গণের অন্তর্ভুক্ত। চেসিয়া সোফেরা, চেসিয়া অ্যালাটা, চেসিয়া তোরা, ঠিক আছে, এগুলো হচ্ছে এর অন্তর্ভুক্ত। কালকাসুন্দা, দাঁতমর্দন। এবং এই গাছগুলো যেগুলো চেসিয়ার অন্তর্ভুক্ত, এগুলাকে পিষে চিপে রস বের করে যদি দাঁতের উপর দেওয়া যায় তাহলে দাঁত মুক্ত হয়। দাঁতের একটা প্রাকৃতিক ওষুধ হচ্ছে এগুলা। চেসিয়ার অন্তর্ভুক্ত, চেসিয়া অ্যালাটা, চেসিয়া টোরা, চেসিয়া ভুলে গেলাম, ওই তো চেসিয়া, চেসিয়া ওইটাই আর কি। বৃক্ষ, যেগুলো বড় গাছ, এগুলো হচ্ছে বৃক্ষ। পরাশ্রয়ী উদ্ভিদ, যেগুলো অন্যের উপর আশ্রয় দেওয়া হবে কিন্তু তার কোনো ক্ষতি করবে না। পরাশ্রয়ী উদ্ভিদের কোনো উদাহরণ দেওয়া নাই, শোষণ করবে না কিন্তু কিছু। হ্যাঁ, পরাশ্রয়ী উদ্ভিদের উদাহরণ মনে রাখো অর্কিড। অর্কিড হচ্ছে পরাশ্রয়ী উদ্ভিদ, গায়ে আশ্রয় নেবে কিন্তু শোষণ করবে না। মৃতজীবী, মৃতর উপরে হয়। পরজীবী, পরজীবী উদ্ভিদ যে অন্য গাছ থেকে খাদ্য শোষণ করে বাঁচে। এর উদাহরণ হচ্ছে স্বর্ণলতা। লিখে রাখতে পারো বা জেনে রাখতে পারো। পরজীবী শোষণ শোষণকারী উদ্ভিদ হচ্ছে, পরজীবী উদ্ভিদ হচ্ছে স্বর্ণলতা। কিন্তু অর্কিড কিন্তু পরজীবী না। অর্কিড জাস্ট তার একটা গাছের গোড়ায় হবে, বাট গাছ থেকে কোনো পুষ্টি নিবে না। ঠিক আছে, এবার ফুল সম্পর্কে কিছু জিনিস আমাদের জানতে হবে। ফুলের মঞ্জরি পত্রকে বলা হয় ব্রাক্ট, আর উপমঞ্জরি পত্রকে বলা হয় ব্রাক্টিউল। হ্যাঁ, এটাকে লেমা আর প্যালিয়াও বলে। হ্যাঁ, লেমা আর প্যালিয়াও বলা হয়ে থাকে। ব্রাক্ট এবং ব্রাক্টিউল। ব্রাক্ট হচ্ছে মঞ্জরি পত্র, ব্রাক্টিউল হচ্ছে উপমঞ্জরি পত্র। ঠিক আছে, সব ফুলে ব্রাক্ট ব্রাক্টিউল থাকবে এমন কোনো কথা নাই। পুষ্পাক্ষ, এটা একটা ইমাজিনারি লাইন যেটার উপর ধারণা করে পুরো ফুলটাকে ধারণা করা হয়। বীতিকে বলা হয় ক্যালিক্স। বীতিকে বলা হয় ক্যালিক্স। আর ক্যালিক্সের এক একটা সদস্যকে বলা হয় কিন্তু সেপাল বা বৃত্ত অংশ। তাহলে বৃত্ত অংশ বীতি, ফুলের নিচে যে থাকে না সবুজ যে অংশটা পাপড়ির নিচে থাকে, যে সবুজ পাতার মতো অংশ, এটাকে বলে বৃতি। বৃতির এক একটা অংশকে বলে বৃত্ত অংশ বা সেপাল। আর বৃতির সাথে আবার উপবৃতিও থাকতে পারে। উপবৃতিকে বলা হয় অ্যাপিক্যালিক্স। উপবৃতিকে বলা হয় কি? অ্যাপিক্যালিক্স, জবাই থাকে উপক্যালিক। তারপর করলা। করলা মানে কি? দল। দল মানে কি? পাপড়ি। করলা, দল, পাপড়ি, এটাকে পেটালও বলে। তাহলে পেটাল, করলা, পাপড়ি। পেটাল, করলা, পাপড়ি। সেপাল, অ্যাপিক্যালিক্স, সেপাল, অ্যাপিক্যালিক্স, সেপাল, অ্যাপিক্যালিক্স, বৃত্তংশ। সেপাল, বৃত্তংশ, অ্যাপিক্যালিক্স। তাহলে সেপাল থাকবে বৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ, পেটাল থাকবে পাপড়ির সাথে সামঞ্জস্যপূর্ণ। তাহলে আরেকটা আসবে টেপাল। এই সেপাল, পেটাল, টেপাল খুবই প্যাস লাগে। টেপাল থাকবে কার? পুষ্পপুট বা পেরিয়ান্তের। যখন তুমি বিতিও পাইতেছো না, পাপড়িও পাইতেছো না, বিতি আর পাপড়ি মিলে এক হয়ে গেছে, তখন সেটাকে বলা হয় পুষ্পপুট। যখন বিতি এবং দলকে পৃথক করা যায় না, তখন তাকে বলা হয় পুষ্পপুট বা পেরিয়ান্ত। পুষ্পপুট বা পেরিয়ান্ত। পেরিয়ান্তের এক একটা সদস্যকে বলা হয় টেপাল। তাহলে তিনটা জিনিস পাইলাম, সেপাল, পেটাল আর টেপাল। পেপাল, পাপড়ি, পেটাল, পাপড়ি, পেটাল, পাপড়ি, টেপাল, পুষ্পপুট, টেপাল, পুষ্পপুট, আর সেপাল হচ্ছে বৃত্তংশ। এইখানে ভালো করে প্যাচ লাগাবা না কিন্তু, ভালো করে মনে রাখবা। সেপাল বৃত্তংশ, পেটাল পাপড়ি, পাপড়ি পেটাল, টেপাল পুষ্পপুট, টেপাল পুষ্পপুট। তাহলে এই যে দেখো প্রশ্ন আসছিল, এটাও কিন্তু শেরে বাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটি 2025 সালে আসছিল, 2025 না সরি 2014-15 সালে আসছিল। সেটা হচ্ছে টেপাল কার অংশ? টেপাল হচ্ছে পুষ্পপুটের অংশ। টেপাল, টেপাল পুষ্পপুট, পেটাল পাপড়ি, সেপাল বৃত্তংশ। এবার এগুলো ভালো করে মুখস্থ করবে, এখানে আমার বলার মতো কিছু নয়, ভালো করে মুখস্থ করবা। উভলিঙ্গ ফুল কোনটা, একলিঙ্গ ফুল কোনটা, পুরুষ ফুল কোনটা, স্ত্রী ফুল কোনটা, ক্লিপ ফুল কোনটা, সম্পূর্ণ ফুল কোনটা, অসম্পূর্ণ ফুল কোনটা, সমাঙ্গ ফুল কোনটা, ভালো করে মুখস্থ করবা। সমাঙ্গ ফুল মানে যে ফুলের প্রত্যেকটা স্তবককে সমান আকারে ভাগ করা যায়, এটাকে সমাঙ্গ ফুল বলে। সম্পূর্ণ ফুল মানে যে ফুলের মধ্যে সবগুলো স্তবক আছে, সম্পূর্ণ ফুল। যে ফুলের মধ্যে শুধু পুরুষ স্তবক আছে, পুরুষ ফুল। যে ফুলের মধ্যে স্ত্রী স্তবক আছে, স্ত্রী ফুল। যে ফুলের মধ্যে পুরুষ স্ত্রী দুটোই আছে, উভলিঙ্গ ফুল। যে ফুলের মধ্যে কোনোটাই নাই সে হচ্ছে ক্লিপ ফুল। ক্লিপ ফুল হচ্ছে সৌন্দর্য বর্ধনকারী হিসেবে ব্যবহার করা হয়। ঠিক আছে, তো এগুলো জানতে হবে, এগুলো একদম মুখস্থ করে ফেলবা। অসমাঙ্গ ফুল, যে ফুলের প্রত্যেকটা স্তবককে সমানভাবে ভাগ করা যায়, অসমাঙ্গ, যেমন মটরশুঁটি। বহুপদীসম, জবা এবং সরিষা, এগুলো পরীক্ষা আসে। বহুপদীসম ফুল কোনটা? জবা এবং সরিষা, যেগুলোকে অনেকগুলো সমান ভাগে ভাগ করা যায়। একপদীসম ফুল শিম এবং অপরাজিতা, যাদেরগুলো মাত্র একবার সমান ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, অপদীসম ফুল যাদের কোনোভাবে ভাগ করা যায় না, সেটা হচ্ছে কলাবতী। ঠিক আছে, মনে রাখতে হবে। যেমন কোন ফুলের দলের প্রকৃতি বহুপদীসম, একটু আগে দেখে আসে সরিষা, যা দলের দলের প্রতীক হচ্ছে বহুপদীসম। তারপর দেখো ফল, অ্যানাদার ইম্পর্টেন্ট পার্ট, ফল। ফলের এই যে যা আছে, হ্যাঁ,
ফলের এই যে দেখো দুইটা পেজ আছে, এই দুইটা পেজ মুখস্থ করে ফেলবা। ফলের এই দুইটা পেজ মুখস্থ করে ফেলবা, কোনটা কোন ফল এবং কোনটার কি সংজ্ঞা, এইগুলা ভেরি গুড, ভেরি গুড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো প্রকৃত ফল, যে ফল গর্ভাশয় থেকে হয় তারা বলে প্রকৃত ফল, আম জাম কাঁঠাল, কাঁঠাল না সরি, আম জাম লিচু। অপ্রকৃত ফল যেটা আসলে কি থেকে হবে না, গর্ভাশয় থেকে হবে না, অন্য কিছু থেকে হবে, যেমন আপেল, চালতা, এগুলো হচ্ছে অপ্রকৃত ফল। হ্যাঁ, কাঁঠাল, চালতা কই থেকে হয়, আপেল ইয়ে করতে হয়, আপেল করতে হয়, এগুলো কোনোটাই গর্ভমুণ্ড থেকে, গর্ভাশয় থেকে হয় না কিন্তু, ঠিক আছে, কোনোটাই গর্ভাশয় থেকে হয় না। ওকে, বৃতি উপবৃতি এগুলো থেকে আপেল, চালতা এগুলো হয়। সরল ফল, যে একটা ফুল থেকে একটা ফল হইলে সরল ফল, ঠিক আছে। আর গুচ্ছ ফল, একটা ফুলের অনেকগুলা গর্ভাশয়, একটা ফুলের ফুল একটা, কিন্তু অনেকগুলো মুক্ত গর্ভাশয়, তাহলে প্রত্যেকটা গর্ভাশয় থেকে একটা করে ফল তৈরি হবে, বাট একটা কিসের মধ্যে লাগানো থাকবে, একটা আহ, একটা জায়গায় লাগানো থাকবে, গুচ্ছ হয়ে থাকবে, ঠিক আছে, একটা জায়গায় গুচ্ছ হয়ে থাকবে, এটাকে গুচ্ছ ফল বলা হয়। তাহলে একটাই ফুল, তার অনেকগুলো মুক্ত গর্ভাশয়। মুক্ত গর্ভাশয় মানে কি, গর্ভাশয়গুলো একটার সাথে একটা কানেক্টেড না, গর্ভাশয়গুলো কি একটার সাথে একটা কানেক্টেড না, লেখা আছে দেখো মুক্ত গর্ভাশয়, যার কারণে আতা, স্ট্রবেরি একটার সাথে একটা কানেক্টেড না থাকে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে কিন্তু অনেকগুলো হয়। আতার এক একটা কোষ কিন্তু এক একটা ফল। তাহলে আতার মতোই দেখতেই তো কাঁঠাল, তাহলে কাঁঠালকে কেন আমি তাহলে এর মধ্যে রাখলাম না, কাঁঠালকে কেন আমি যৌগিক ফলের মধ্যে রাখলাম? খেয়াল করে দেখো, সমগ্র পুষ্পমঞ্জুরি, তাহলে এখানে অনেকগুলো ফুল থাকে অ্যাকচুয়ালি, আসলে কাঁঠালের মুচির মধ্যে অনেকগুলো ফুল থাকে, আর পুরো সবগুলা পুষ্পমঞ্জুরি মিলে একটা ফল হয়ে যায়, কিন্তু প্রত্যেকটা পুষ্পমঞ্জুরিতে তো অনেকগুলো ফুল ছিল, এই জন্য অনেকগুলো ফল হয়, বাট একটা জায়গায় কানেক্ট থাকে, একটা ডান্ডার মধ্যে কানেক্ট থাকে, যেমন কাঁঠালের ভিতরে ডান্ডা থাকে, ডান্ডার মধ্যে সব কানেক্ট থাকে, এই জন্য এটাকে বলা হয় যৌগিক ফল। কিন্তু দেখো, ওই যে মুক্ত গর্ভাশয় থেকে তৈরি হয়েছিল বলে কোনো ডান্ডার মধ্যে কানেক্ট ছিল না, কে, আতা, আতা কিন্তু কোনো ডান্ডার মধ্যে আসলে কানেক্ট থাকে না, আটার ভিতরে একটা ডান্ডা থাকে, তারপর আতার ফলগুলো কিন্তু সেপারেট থাকে, ঠিক আছে। তো যাই হোক, কাঁঠাল এবং আনারস এটার এক্সাম্পল, ভালো করে মনে রাখবা। লিগিউম, উপর থেকে নিচে দুটি কপাটে, খেয়াল করো, ফল যদি, ফলের খোসাটা যদি উপর থেকে নিচে দুটি কপাটে ভাগ হয়ে যায় তখন তাকে বলা হয় লিগিউম, ভালো করে মনে রাখবা এগুলা। উপর থেকে নিচে দুটি কপাটে, যেমন সীমার মটরশুঁটি, সীমার মটরশুঁটিকে তুমি দুটো কপাটে ভাগ করতে পারবে, উপর থেকে নিচে ভাগ হবে। কিন্তু উপর থেকে নিচে যদি অনেকগুলো কপাটে ভাগ হয়ে যায় তখন সেটাকে বলা হয় ক্যাপসিউল। ধানের ক্ষেত্রে, সরি, ধানের ক্ষেত্রে না, পাটের ক্ষেত্রে, ঢেঁড়সের ক্ষেত্রে দেখা যায়, পাট, ঢেঁড়স, ধুতুরা, এটা মনে রাখবা। ঢেঁড়স, ঢেঁড়স শুকায় গেলে অনেকগুলো পাটে ভাগ হয়ে যায়, তো এগুলো হচ্ছে ক্যাপসিউল। ক্যারিওপসিস কি, ক্যারিওপসিসটা হচ্ছে আমাদের ধানের মধ্যে পড়ে, ধান আর গমের মধ্যে পড়ে, এক প্রকোষ্ঠ বিশিষ্ট ফল হয় এবং একটাই মাত্র বীজ হয়, এক প্রকোষ্ঠ বিশিষ্ট ফল এবং একটাই বীজ, এটাকে বলা হয় কি, ক্যারিওপসিস। ধানের এক্সাম্পল, পয়সি গোত্রের ফলই হচ্ছে ক্যারিওপসিস, মুখস্থ করে ফেলো, পয়সি গোত্রের ফলই হচ্ছে ক্যারিওপসিস। সিলিকুয়া, শুষ্ক বিদারী ফল, পরিপক্ক হলে নিচ থেকে উপরের দিকে ফাটে, নিচ থেকে উপরের দিকে ফাটে, উপর থেকে নিচে না। এর এক্সাম্পল কি, সরিষা এবং মূলা, সরিষা, শুষ্ক, মূলা। এবং মনে রাখবা, বেরি হচ্ছে কলা টমেটো, বেরি হচ্ছে কলা টমেটো, একাধিক কি থাকতে পারে, বীজ থাকতে পারে। সাইজোকার্পের উদাহরণ হচ্ছে ধনে আর গাজর, এগুলোর ভিতরে এত কিছু পাওয়ার দরকার নাই, ঠিক আছে, ধনে আর গাজর। সিরোসিসের উদাহরণ হচ্ছে কাঁঠাল আর আনারস, ঠিক আছে, এটা স্প্যাডিক্স থেকে তৈরি হয়, কাঁঠাল আর আনারস, ঠিক আছে। পেপর উদাহরণ হচ্ছে কুমড়া, শসা, এগুলো জাস্ট উদাহরণ মনে রাখবা। ড্রুপের এক্সাম্পল মনে রাখবা, আমকুল আমড়া, এটা পরীক্ষা আসতে পারে, আমকুল আমড়া। আর হেসপেরিডিয়ামের এক্সাম্পল হচ্ছে কমলার বাতাবি লেবু। আরেকটা এড করে নাও অন্য বইয়ের ইনফরমেশন, নাট নামেরও আছে, এটা হচ্ছে বাদাম। নাটও একটা ফল যার উদাহরণ হচ্ছে কি, বাদাম। আহারে, নাটও একটা ফল যার উদাহরণ হচ্ছে কি, বাদাম। তাহলে কি দরকার ছিল নাটটা একটা ফলের মধ্যে রাখার জন্য, নাট মানেই তো বাদাম, নাটও একটা ফল যার মানে হচ্ছে কি, বাদাম। ওকে, আসো, পুষ্পমঞ্জুরির সব ফুল মিলে একটি ফুল গঠন করে, তাহলে যৌগিক ফুল, ঠিক আছে, এটা দণ্ডের মধ্যে আটকে থাকবে। যদি এমন হয় যে একটা ফুল অনেকগুলা মুক্ত গর্ভাশয়, তাহলে গুচ্ছ, আর অনেকগুলা পুষ্পমঞ্জুরি মিলে একটা ফল, তার মানে কাঁঠাল, মানে যৌগিক, তাহলে আনসার হচ্ছে কি, কাঁঠাল, আনসার হচ্ছে কি, কাঁঠাল। ওকে, যৌগিক ও অপকৃত ফলের উদাহরণ কোনটি? যৌগিক এবং অপকৃত, প্রথমটা যৌগিক তার মানে কাঁঠাল, আর পরেরটা অপকৃত তার মানে আপেল, এটাই মিলছে এখানে। বাকিগুলা মানে প্রথমটা যৌগিক হবে, পরেরটা অপকৃত হবে, এভাবে মিলাই নিবা। যেমন আম প্রথমটা যৌগিক না, তাহলে ভুল। তারপরে আতা যৌগিক না, তাহলে এটা ভুল। আপেল তো যৌগিক না, তাহলে ভুল। কাঁঠাল যৌগিক, তাহলে মিলছে। তারপর একটা দেখো অপকৃত, আপেলও মিলে গেছে। কোনটি পয়সি গোত্রের ফল? ক্যারিওপসিস, একটু আগে বলে আসছি, মুখস্থ করে ফেলবা। পয়সি গোত্রের ফল কি, ক্যারিওপসিস। পরিপক্ক হওয়ার পর যে ফল উপর থেকে ফেটে যায় বহু কপাটে, সেটা কি? উপর থেকে নিচে বহু কপাটে ফেলে যায়, তার মানে ক্যাপসুল। যারা এক্সাম্পল আমরা হিসাবে পড়ছিলাম কে, ঢেঁড়স। উপর থেকে নিচে বহু কপাটে যদি ফেটে যায়, উপর থেকে নিচে দুটি কপাটে যদি ফেটে যায় তাহলে বলা হবে লিগিউম। উপর থেকে নিচে যদি দুটি কপাটে ফেটে যায় তাহলে বলা হবে কি, লিগিউম। যেমন তার এক্সাম্পল আমরা কি পড়ছি,
মটরশুঁটি। আসো পুষ্পবিন্যাস, পুষ্প পুষ্পমঞ্জরি, পুষ্পবিন্যাস বা পুষ্পমঞ্জরি, ঠিক আছে, পুষ্পবিন্যাস বা পুষ্পমঞ্জরি। পুষ্পবিন্যাসের মধ্যে দেখো কি কি আছে, পুষ্পবিন্যাসের মধ্যে প্রথমে আছে হচ্ছে রেজিম, রেজিম অনয়ত বর্ধনশীল, তা আনলিমিটেড ভাবে যদি বাড়তে থাকে তাহলে একে বলে রেজিম, যার এক্সাম্পল হচ্ছে সরিষা। স্পাইকের এক্সাম্পল হচ্ছে রজনীগন্ধা, এক্সাম্পল মুখস্থ করবা, এখন যদি না বুঝো তাহলে এক্সাম্পল মুখস্থ করবা। স্পাইকলেটের এক্সাম্পলকে ধান গম, এটা পায়ে আসে। স্প্যাডিক্সের এক্সাম্পলকে নারকেল কচু কলা, এটা মনে রাখার টেকনিক কি, স্প্যাডিক্স হচ্ছে দেখো নারিকেল দেখছো না কেমন এরকম থোড়া একটা একটা ফুলের উপরে একটা ঢাকনার মতো থাকে, কলার যেরকম থোর থাকে, এগুলোকে স্প্যাডিক্স বলে, হ্যাঁ এগুলোকে স্প্যাডিক্স বলে। ক্যাটকিনোর এক্সাম্পল হচ্ছে মুক্তাঝুরি, করেম্বের এক্সাম্পল হচ্ছে কালকাসুন্দা আসতে পারে, আম্বেলের উদাহরণ হচ্ছে ধনে আর গাজর, পরে ফেলবা। ক্যাপিটেট হচ্ছে লজ্জাপতি আর বাবলা, একটা ছোট থাকবে তার ক্ষেত্রে এরকম ছোট 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 এরকম অনেকগুলো পাপড়ির মতো বের হবে, এটা ক্যাপিটেট বলে। আর ক্যাপিসুলাম হচ্ছে উত্তাল ফুল, ক্যাপিসুলাম হচ্ছে উত্তাল ফুল, গাঁদা আর সূর্যমুখী, যেই ফুলের রে ফ্লোরেট এবং ডিক্স ফ্লোরেট থাকে, রে ফ্লোরেট এবং ডিক্স ফ্লোরেট থাকে, রে ফ্লোরেট এবং ডিক্স ফ্লোরেট মানে হচ্ছে প্রান্ত পুষ্পিকা আর হচ্ছে মধ্য পুষ্পিকা থাকে, এটাকে বলা হয় ক্যাপিচুলাম। এটা এবার কোথায় আসছে, ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষা আসছে, বাংলা নাম দেখে অনেকে আনসার করতে পারে নাই, ঠিক আছে, বাংলা নাম দেখে এটা অনেকে কি করতে পারে না, আনসার করতে পারে নাই। যাই হোক, সাইমোস পুষ্পমঞ্জরি কোনটা, সাইমোস পুষ্পমঞ্জরি হচ্ছে তো খুব কঠিন প্রশ্ন এটা, সাইমোস কোনটা, জবা। রেজিমোস, রেজিমোস হচ্ছে যেটা অনিয়ত বন্ধনশীল, আর সাইমোস হচ্ছে নিয়ত বন্ধনশীল, এটা লিমিটেড, একটা সময় আর হবে না। ধানের পুষ্পমঞ্জরি নিচের কোনটি, স্পাইকলেট, ধান কোনটা, স্পাইকলেট। আর স্পাইক অফ স্পাইকলেটের মতো পুষ্পবিন্যাস কার দেখা যায়, ধান গমের। একই প্রশ্ন, জাস্ট একসাথে দিয়ে দিছি, একই প্রশ্ন। স্পাইক অফ স্পাইকলেট দেখলে, স্পাইকলেট দেখলে বুঝবা ধান গম, স্পাইকলেট দেখলে বুঝবে কি ধান গম, সহজ উত্তর। এই দেখো ধানের একটা ইমেজ, হ্যাঁ ধানের কি থাকে, ধানের মেলাগুলো গ্লুম থাকে, গ্লুম 1, গ্লুম 2, গ্লুম 3, প্রথম দুটোরে বলে শূন্য গ্লুম, এগুলা সরাসরি ফুলের সাথে কানেক্টেড না, পাতার মতো স্ট্রাকচার সরাসরি ফুলের সাথে কানেক্টেড না। গ্লুম 3টা শূন্য গ্লুম না, কারণ সেটা পাতার সাথে কানেক্টেড এবং এটাই লেমা হিসেবে কাজ করে, অর্থাৎ মঞ্জুরিপত্র হিসেবে কাজ করে, মঞ্জুরিপত্রকে বলা হয় লেমা, আর উপমঞ্জুরিপত্রকে বলা হয় প্যালিয়া, লেমা আর প্যালিয়া। এই লেমা আর প্যালিয়া যেভাবে থাকে, এই তেরি, এই হচ্ছে লেমা আর এই হচ্ছে প্যালিয়া, আঁকাইলাম আর কি কোনো মতে। আর এর আরও তো দুইটা কি থাকে, ইয়ে থাকে, এই গ্লুম থাকে, এই যে গ্লুম 1 আর গ্লুম 2, এই হচ্ছে লেমা আর প্যালিয়া। লেমা আর প্যালিয়ার পরে মাঝখানে থাকে কি, মাঝখানে থাকে একটা গর্ভাশয়, গর্ভাশয় হচ্ছে পালকের মতো, যে এরকম পালকের মতো গর্ভমুণ্ড এরকম দিয়ে দিলাম, পালকের মতো দুটো গর্ভমুণ্ড দিয়ে দিলাম, ঠিক আছে। তারপর থাকে কি দুটা লডিকিউল, দুটা লডিকিউল, লডিকিউল মানে কি পুষ্পপুর, দুটা পুষ্পপুর থাকে, এই যে দুটা লডিকিউল থাকে, দেখো দুটা লডিকিউল, দুটা পুষ্পপুর থাকে। আর তারপর কি থাকে, পুংস্তবক, পুংস্তবক থেকে 3+3 6টা, ধান হলে 6টা হবে, ধান হলে 3+3 6টা হবে, ধান হলে 3+3 6টা পুংস্তবক, হ্যাঁ 3+3 6টা, এই এই এই, তারপর এই ধান হলে 3+3 6টা পুংস্তবক থাকবে, এই হচ্ছে ধানের পুষ্প সংকেত, পুষ্প প্রতীক, পুষ্প প্রতীকটা আমরা দিয়ে দিলাম। তাহলে লডিকুল থাকবে, পুংকেশর থাকবে, পুংকেশর এখানে 3টা আছে বা 3+3 6 থাকে, আর স্ত্রীকেশর একটাই, বা গর্ভমুণ্ড থাকে, গর্ভমুণ্ড এরকম পালকের মতো, গর্ভমুণ্ড এরকম কিসের মতো, পালকের মতো 2টি, গর্ভমুণ্ড পালকের মতো 2টি, ঠিক আছে। আর পরাগধানী এরকম থাকে, পরাগধানীগুলো যেরকম থাকে, হ্যাঁ বাতাসে দোলে, এগুলোকে সর্বমুখ পরাগধানী বলে, সর্বমুখ পরাগধানী, যেগুলো বাতাসে এরকম করে দোলে, হ্যাঁ এগুলো জানতে হবে। পরিস্থিতিগত উদ্ভিদের স্পাইকের প্রথম ব্রাক্টকে কি বলে, প্রথম ব্রাক্টকে লেমা বলে, প্রথম ব্রাক্টকে, স্পাইকের প্রথম ব্রাক্টকে লেমা বলে, হ্যাঁ। আর দ্বিতীয় ব্রাক্টকে বলা হয়, দ্বিতীয় যেটা থাকে এটা হচ্ছে প্যালিয়া, ওটা হচ্ছে উপমঞ্জুরিপত্র, লেমা হচ্ছে মঞ্জুরিপত্র আর প্যালিয়া হচ্ছে উপমঞ্জুরিপত্র। লেমা ও প্যালিয়া কিসের অংশ, লেমা ও প্যালিয়া হচ্ছে স্পাইকলেটে পাওয়া যায়, স্পাইকলেট মানে কি ধান, ধানে পাওয়া যায়। কোন পরিবারে ক্যাপিচুলাম জাতীয় পুষ্পবিন্যাস দেখা যায়, অ্যাস্টারেসিয়া গোত্রে ক্যাপিচুলাম নামক পুষ্পমঞ্জুরি দেখা যায়, এটাও দেখা যেত, এবার ইয়েতে চলে আসছে, ঢাকা ভার্সিটিতে এটাও আসতে পারতো, অ্যাস্টারেসিয়া গোত্রে অন্তর্ভুক্ত। অ্যাস্টারেসিয়া কেন নাম জানো, অ্যাস্টারেসিয়া, অ্যাস্টার, অ্যাস্টার মানে কি তারা, এই ফুলগুলো দেখতে তারার মতো সুন্দর, ঠিক আছে। আচ্ছা তারপরে করিম এক ধরনের পুষ্পমঞ্জরি, একটু আগে দেখে আসছি আমরা, করিম কোথায় দেখে আসছি, আবার যাই, এই যে করিম, এই যে করিম, এই যে করিম সাহেব, করিম, করিমের মধ্যে আছে কালকাসুন্দা, হ্যাঁ করিমের মধ্যে আছে কি, কালকাসুন্দা। এটার এক্সাম্পলটা কি, নিচ থেকে উপরের দিকে ক্রমশ ছোট হয় ফুলগুলো, ঠিক আছে। ওকে, এবার আমরা আসি
আরেকটা গুরুত্বপূর্ণ জায়গা পুষ্পপত্র বিন্যাস বা অ্যাস্টিভেশন। দেখো এই চ্যাপ্টারে যেই সব জায়গাগুলো থেকে পড়তেই হবে তোমার, সেগুলো হচ্ছে ফুল, পুষ্পবিন্যাস, অ্যাস্টিভেশন, প্লাসেন্টেশন, ফল, পাতার গঠন, এগুলো না পড়ে এগুলো ধরা খাবা, ঠিক আছে? দেখো অ্যাস্টিভেশন মুকুল অবস্থায় বা পাপড়ি ফোটার পরেও ফুলের পাপড়িগুলা কিভাবে বিন্যস্ত আছে, বৃত্তিগুলা কিভাবে বিন্যস্ত আছে, এটাই হচ্ছে পুষ্পপত্র বিন্যাস। তাহলে এখন দেখো মুক্ত যদি একটা সাথে লাগানো না থাকে তাহলে মুক্ত, মুক্তের মধ্যে কি কি আছে? গন্ধরাজের বৃতি, গন্ধরাজের বৃতি হচ্ছে মুক্ত। আর জবা ফুলের উপবৃতি, জবা ফুলের উপবৃতি। তারপর ভালভেট বা প্রান্তস্পর্শী যদি পাপড়িগুলা বা বৃতিগুলা যদি একসাথে লাগানো থাকে, জবার বৃতিগুলা প্রান্তস্পর্শী, ঠিক আছে? আকন্দ এবং বাবলার ক্ষেত্রে ফুলের অ্যাস্টিভেশন, আকন্দ এবং বাবলার ফুল হবে হচ্ছে ভালভেট আর জবার হবে বৃতি। তাহলে দেখো এরপর একটা টুইস্টেড বা পাকানো, যদি একটার ভিতরে একটা ঢুকানো থাকে যেরকম পাকানো থাকে, এটা টুইস্টেড। জবা ফুলের পাপড়িগুলো হবে টুইস্টেড আর করবি ফুলের এরকম হবে। তাহলে জবার ক্ষেত্রে তিনটে জিনিস পাইলাম, জবার উপবৃতি মুক্ত, জবার বৃতি ভালভেট, আর জবার পাপড়ি টুইস্টেড। এক জবার মধ্যেই কত কিছু, এগুলো কিন্তু আলাদাভাবে মনে রাখতে হবে, ঠিক আছে? ইমব্রিকেট, ইমব্রিকেট মনে রাখার টেকনিক হচ্ছে ইমির কাক, ইমির কাক, ইমব্রিকেট, কাক থেকে কালকাসুন্দা আর কৃষ্ণচূড়া, কালকাসুন্দা আর কৃষ্ণচূড়া, হ্যাঁ? এটা হচ্ছে কি, এটা হচ্ছে ইমব্রিকেট। ইমব্রিকেট মানে কি? ইমব্রিকেট মানে হচ্ছে একটা পুরোপুরি ভিতরে একটা পুরোপুরি বাইরে, এটাকে বলে ইমব্রিকেট। একটা পাপড়ি পুরোপুরি ভিতরে, একটা পাপড়ি পুরোপুরি বাইরে। আর কৃষ্ণচূড়া বৈজ্ঞানিক নামটা মনে রাখবা ডেলোনিক্স রেজিয়া, খুবই সুন্দর নাম। আর কালকাসুন্দা বৈজ্ঞানিক নামটা একটু আগে বলছে চেসিয়া সোফেরা, চেসিয়া সোফেরা, চেসিয়া অ্যালাটা, চেসিয়া তোরা, এগুলো হচ্ছে দাঁত মর্দন হিসেবে ব্যবহার করা হয়। কুইন কানসিয়াল কি? কুইন কানসিয়াল হচ্ছে দুইটা ভিতরে, দুইটা ভেতরে থাকবে আর দুইটা পুরোপুরি বাইরে থাকবে, এটাকে বলা হবে কুইন কানসিয়াল। কুইন কানসিয়ালের মধ্যে এক্সাম্পল কি? কুইক পেস্ট, মনে রাখবা কুইক পেস্ট, পে থেকে পেয়ারা আর স্টে থেকে হচ্ছে সরিষা, পেয়ারা সরিষা। পেয়ারা বৈজ্ঞানিক নাম দেখো গুয়াজাবা নামের মধ্যেই আছে, ঠিক আছে? আচ্ছা, আর তারপরে আছে কি ভ্যাক্সিলারি, ভ্যাক্সিলারির এক্সাম্পল হচ্ছে কি? ভ্যাক্সিলারির ভ্যাক্সিলারি তো এখানে দেওয়া নাই এই স্লাইডের মধ্যে। ভ্যাক্সিলারি কোনটা? ভ্যাক্সিলারি হচ্ছে দেখো বাইরের পাপড়িটা সব থেকে বড় আর ভিতরেগুলো আস্তে আস্তে ছোট। এটা মনে রাখার টেকনিক হচ্ছে মশার ভ্যাকসিন, মশার ভ্যাকসিন, হ্যাঁ? মটরশুঁটির শিম, মটরশুঁটির শিম হচ্ছে ভ্যাক্সিলারি, মশার ভ্যাকসিন, ভ্যাকসিন থেকে ভ্যাক্সিলারি, মটরশুঁটির শিম, মটরশুঁটির শিমের ফুল এরকম দেখতে, ঠিক আছে? ওকে, এক প্রতিসম টাইপের হয়। জবা ফুলের পাপড়ির পুষ্প বিন্যাস কি রকমের? জবার পাপড়ি, পাপড়ি, পাপড়ি হচ্ছে টুইস্টেড, পাপড়ি হচ্ছে টুইস্টেড বা পাকানো, টুইস্টেড বা পাকানো, ঠিক আছে? কৃষ্ণচূড়া ফুলের পুষ্প বিন্যাস কেমন? কুইক পেস্ট, কুইন কানসিয়াল, কুইক পেস্ট, কুইন কানসিয়াল, সরি 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 প্যাস লাগাইছি, ইমির কাক, ইমির কাক, ইমব্রিকেট, ইমির কাক, ইমব্রিকেট, ঠিক আছে? ইমব্রিকেট, কৃষ্ণচূড়া হচ্ছে ইমব্রিকেট, ডেলোনিক্স রেজিয়া। এবার আসো প্লাসেন্টেশন, অ্যানাদার গুরুত্বপূর্ণ পার্ট। এই প্লাসেন্টেশনটা ভালো করে পড়তে হবে, ঠিক আছে? প্লাসেন্টেশন মানে হচ্ছে অমরা কাটলে কেমন দেখা যাবে, অমরা বিন্যাস, অমরাকে কাটলে কেমন দেখা যাবে সেটাই হচ্ছে অমরা বিন্যাস, হ্যাঁ? ফুলের অমরা বিন্যাস কেমন, এই অমরার উপর নির্ভর করবে তার ফলের বীজ কেমন হবে। যেমন শশা কাটলে কেমন দেখায়, ওটা দেখে তুমি বুঝতে পারবা, শশা কাটলেই তুমি বুঝতে পারবা আসলে তার অমরা বিন্যাসটা কেমন ছিল। এখন অমরা বিন্যাস কয়েক রকমের আছে। অমরা বিন্যাস হচ্ছে মার্জিনাল বা এক প্রান্তীয়, এগুলো বাংলা নাম আগে জানো, আগে বাংলা নাম জানো। মার্জিনাল মানে হচ্ছে এক প্রান্তীয়, যেটা মার্জিন বরাবর হবে। অ্যাক্সিয়াল মানে অক্ষীয়, এটা তো ভালো করে মনে রাখবা। যে মালভেসি গোত্রের কেমন অ্যাক্সিয়াল, যেমন জবা, ঢেঁড়স, এটা একদম ভালো করে মনে রাখবা, মালভেসি গোত্র এটা অন্তর্ভুক্ত, মালবেসিয়া। তা বেজাল বা মূলীয়, বেজালকে বাংলায় বলা হয় মূলীয়। অ্যাপিক্যাল মানে শীর্ষক, অ্যাপিক্স মানে শীর্ষ। ফ্রিসেন্টাল মানে মুক্ত মধ্য, মুক্ত মধ্য। প্যারাইটাল মানে গাত্রীয়, প্যারাল মানে সরি প্যারাল গাত্রীয় না, প্যারাল মানে পার্শ্বীয়, প্যারাল মানে চারিপাশে মানে বহু প্রান্তে। আর সুপারফিশিয়াল মানে হচ্ছে গাত্রীয়, সুপারফিশিয়াল মানে হচ্ছে গাত্রীয়। এখন এটাই মনে রাখার জন্যে আমি তোমাকে একটা ছন্দ দিব, ছন্দ। এই ছন্দ পড়লেই মনে থাকবে। কি ছন্দ? দেখো, মাসিম আজ ফ্রিতে নুডলস খেলো, মাসিম আজ ফ্রিতে নুডলস খেলো, খেলো দিয়ে কিছু হবে না। সেখানে সে, সেখানে সে, এটা দিয়েও কিছু হবে না। তাহলে খেলো সেখানে সেটা দিয়ে কিছু নাই। সেখানে সে বেসূত্রীধর মানে কোনো সূত্র সারা আসা, মানে হঠাৎ করে চলে আসে। বেসূত্রীধর সুপার সাপ মানে অনেক বড় সাপ দেখে, সুপার সাপ দেখে, দেখে থেকে কিছু নাই, শালা প্যারালাইজড হলো, শালা প্যারালাইজড হলো, একটা গালি দিলাম। শালা কি হইল? প্যারালাইজড, সারা প্যারালাইজড হলো, হলো থেকে কিছু নাই। তাহলে মাসিম আজ ফ্রিতে নুডলস খেলো, সেখানে সে বেসূত্রীধর সুপার সাপ দেখে শালা প্যারালাইজড হলো। মাসিম, মাসিম, মার্জিনাল, শিম মটরশুঁটি, মার্জিনাল
শিম মটরশুঁটি। আজ এক্সিয়াল জবা, এক্সিয়াল জবা আজ। মাসিম আজ ফ্রিতে নুডলস, ফ্রিতে নুডলস, ফ্রিতে নুডলস, ফ্রিসেন্টাল ফ্রিতে নুডলস, নুনিয়া শাক আর তুত, ফ্রিতে নুডলস নুনিয়া শাক আর তুত খেলো, সেখানে সে বেসূত্রীধর, বেজাল সূত্রীধর, সূর্যমুখী সূত্রী ত্রিধরা ধর 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 ধান, বেসূত্রীধর সূর্যমুখী ত্রিধরা আর ধান। সুপার সাপ দেখে সুপারফিশিয়াল শাপলার পদ্ম, সুপারফিশিয়াল শাপলার পদ্ম, সুপার সাপ সুপারফিশিয়াল শাপলা পদ্ম, সাপ শাপলা পদ্ম। শালা প্যারালাইজড হলো, মানে প্যারালাইজ শালা, প্যারালাইজ শালা, প্যারাইটাল শালা, শশা আল্লাহ, শশা আল্লাহ। দেখো সবগুলোই হয়ে আসছে। ভালো করে মুখস্থ করবা, আমি টেকনিক শিখাই দিলাম, মুখস্থ করার দায়িত্ব তোমাদের। ঠিক আছে। শিম ফুলের অময় বিন্যাস কেমন, এই যে একটু আগে দেখে আসছি আমরা শিমেরটা কেমন, এই দেখো একটু আগে দেখে আসছি। প্রথমটাই আসো শিম, মার্জিনাল মাসিম। ঠিক আছে, মাসিম। মার্জিনাল মানে কি, মার্জিনাল মানে কি বলো, এক প্রান্তীয়। মার্জিনাল মানে কি, দেখো লেখাই ছিল বাংলা এক প্রান্তীয়, এই জন্য প্রথমে বাংলাটা আলাদাভাবে শিখে নিতে বলছি। মার্জিনাল হচ্ছে এক প্রান্তীয়। তারপর এটা কি, প্যারাডাল অমরা বিন্যাস কাতে দেখা যায়, প্যারালাইজ শালা, শশা লাউ, তাহলে লাউ প্যারালাইজ শালা। তারপরে প্রশ্ন, আচ্ছা এবার দেখো মালবেসি গোত্রের কয়েকটা গাছের নাম আছে এখানে, ভালো করে পড়ে ফেলবা। কোনটা মালবেসি গোত্রের গাছ, কোনটা পয়সি গোত্রের গাছ, কয়েকটাই দেওয়া আছে স্লাইডে, এই স্লাইডের মধ্যে কয়েকটা গাছের নামই দেওয়া আছে, মালবেসি আর পয়সির, এগুলো ভালো করে পড়ে ফেলবা। এর বাইরে দেখবার কিছু লাগবে না, এগুলো বৈজ্ঞানিক নাম সহ ভালো করে শিখে ফেলবা। বৈজ্ঞানিক নাম সহ যে কটা গাছের নাম দেওয়া আছে, বৈজ্ঞানিক নাম সহ ভালো করে শিখে ফেলবা, পরীক্ষা আসে কিন্তু। ঠিক আছে, দেখো পাড়ের বৈজ্ঞানিক নাম আসছে, মেস্তা পাড়ের বৈজ্ঞানিক নাম আছে, মেস্তা পাড়ের বৈজ্ঞানিক নামটা খুবই সুন্দর। ঠিক আছে, হিবিস্কাস স্যাবদারিফা, হ্যাঁ এটা যখনই পড়ায় তখন তোমাদের সাদাব ভাইয়ের কথা খালি মনে পড়ে, নামটা খুব সাদা ভাইয়ের সাথে মিল আছে, স্যাবদারিফা। ঠিক আছে, তো খুব সুন্দর নাম। ঠিক আছে, খুব ভালো লাগে নামটা। তাহলে মুস্তাফাদের বৈজ্ঞানিক নাম একটা, দেশি পাড়ের বৈজ্ঞানিক নাম কিন্তু একটা, হ্যাঁ। চরচরাস ক্যাপসুলারিস আরেকটা আছে, চরচরাস অলিটোরিয়াস, এটাও কিন্তু আছে, এটাও কিন্তু পার্ট বাই দ্য ওয়ে। আর মেস্তাপাড়ের বৈজ্ঞানিক নাম হচ্ছে হিবিস্কাস স্যাবদারিফা। ওকে, পিসাম স্যাটিভাম, পিসাম স্যাটিভাম, হ্যাঁ পিসাম স্যাটিভাম কার, এটা না ফেলে তো পিট না, জিনতত্ত্ব বিবর্তনও পাওয়ানো হয়েছে। পিসাম স্যাটিভাম কার বৈজ্ঞানিক নাম জানতে হবে, আমি আর বলবো না এটা। ওকে, ডেরেনিক্স রেজিয়া কার বৈজ্ঞানিক নাম, কৃষ্ণচূড়া, দেখছো পরীক্ষায় আসছে। তারপর হিবিস্কাস মিটোবিলাস স্থলপদ্মে বৈজ্ঞানিক নাম, এটা কিন্তু এটাও আসছে, এটা কিন্তু বোর্ড পরীক্ষাও আসে। স্থলপদ্মে বৈজ্ঞানিক নাম কি, মিউটাবিলাস, এই নামটা খুব সুন্দর, মিউটা, হিবিস্কাস মিউটাবিলিস, হিবিস্কাস মিউটাবিলিস স্থলপদ্ম, হ্যাঁ দেখছো বৈজ্ঞানিক নাম কিন্তু আসে। ওইখানে যে কটা বৈজ্ঞানিক নাম দেওয়া আছে প্লিজ শিখে ফেলো, দেখবে এগুলো থেকে পরীক্ষা কমন পড়বে। জাস্ট এই কয়েকটা বৈজ্ঞানিক নাম পড়ে যদি তোমার কমন পড়ে, তুমি কেন সেটা পড়বে না, তাই না? আসো পয়েসি গোত্র, পয়েসি গোত্র, পয়েসি গোত্র, এইগুলোই তো প্রশ্ন আসার জায়গা। পয়েসি গোত্র, এটাকে ঘাস গোত্র বলা হয়। পয়েসি গোত্রের আরেক নাম গ্রামিনী, সবার আগে মুখস্থ করবা। পয়েসি গোত্রের আরেক নাম কি, গামিনী, হ্যাঁ পয়েসি গোত্রের আরেক নাম গামিনী। পয়েসি গোত্রের মধ্যে বাংলাদেশে, বাংলাদেশে 113টা গণ আছে, এটা একটু ভালো করে পড়ে নিও। ঠিক আছে, এটা কেমন হয়, বিরুট টাইপের হয়, কিছু কিছু আছে বৃক্ষের মতো, যেমন বাঁশ। মূল কেমন হয়, গুচ্ছমূল, কারণ কি একবীজপত্রী, মনে রাখবা পয়সি গোত্র কিন্তু একবীজপত্রী, এটা কিন্তু ভালো করে মনে রাখবা। পয়সি গোত্র একবীজপত্রী, মালবেসি গোত্র দ্বিবীজপত্রী, এটা কিন্তু মনে রাখতে হবে। এদের কাণ্ডগুলা নর্মালি ফাঁপাই থাকে, এদের কাণ্ডগুলো নর্মালি ফাঁপাই থাকে, ঘাসের গোত্র তো। তবে ব্যতিক্রম হচ্ছে আখ আর ভুট্টা, আখ আর ভুট্টার কাণ্ড কিন্তু ফাঁপা না। পয়সি গোত্রের কাণ্ড মানেই ফাঁপা কাণ্ড, তবে আখ আর ভুট্টার কাণ্ড কেমন হয় না, ফাঁপা হয় না। পাতাতে কি থাকে, লিগিউল থাকে, এটা ভালো করে মনে রাখবা। পাতায় কি থাকে, লিগিউল থাকে, পাতায় লিগিউল থাকে, এটা ভালো করে মনে রাখতে হবে। লিগিউল মানে কি, পাতার গোড়ায় একটা ছোট্ট একটা কিসের মতো, একটা ট্রান্সপারেন্ট টাইপের একটা শীতের মতো, লিগিউল বলা হয় এটা। তো আপাতত মনে রাখো পাতায় কি থাকে, লিগিউল থাকে, এটুকু মনে রাখতে চলবে। এটা পুষ্পবিন্যাস কেমন, স্পাইকলেট, আমরা একটু আগে দেখে আসি, স্পাইকলেট থেকে, এর থেকে কি লিমা বেলিয়া থেকে, এগুলো এখানে লিখছে, ব্রাক্টিউল, এগুলোর দরকার নাই। পুষ্প, এর পুষ্প কেমন হয়, এর পুষ্প উভলিঙ্গ হইতে পারে, অসম্পূর্ণ হইতে পারে, পুষ্পপুট থাকে। ঠিক আছে, পুষ্পপুট কি, পুষ্পপুট হচ্ছে লরিকিউল, যেটাকে আমরা পেরিয়ান্থ বলে থাকি, যেটার এক একটা খন্দককে বলা হয় টেপাল, টেপাল, এটা আমরা একটু আগে দেখে আসছি, এখানে আর বললাম না। এর পুংস্তবক 3 বা 6টি থাকে, ধানের ক্ষেত্রে 2 আবর্তে 6টা থাকে, ধানের বাসার ক্ষেত্রে কিন্তু 2 আবর্তে থাকে। 2 আবর্তে মানে ওই যে 3+3, 3+3 মানে 6টা, হ্যাঁ। পরাগধানী রেখাকার এবং সর্বমুখ, এই লাইন থেকে কিন্তু পায়ে পায়ে প্রশ্ন আসে। পরাগধানী রেখাকার এবং সর্বমুখ, 2 প্রকোষ্ঠ বিশিষ্ট, লম্বালম্বী বিদীর্ণ, এই জন্য আমরা এইভাবে আঁকাই, এই যে এইভাবে আঁকাই পরাগধানীটাকে, এইভাবে। ঠিক আছে, রেখাকার এবং সর্বমুখ, রেখাকার এবং সর্বমুখ, এই লাইন থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। শ্রীস্তবক নর্মালি গর্ভদণ্ড একটি, গর্ভমুণ্ড 2টি, এবং সেটা পালকের মতো, গর্ভমুণ্ড 2টি কিন্তু, এবং কিসের মতো, পালকের মতো, গর্ভমুণ্ড 2টি, এবং পক্ষল, পক্ষল মানে কি, পালকের মতো, এটা ভালো করে মনে রাখবা। অমরাবিন্যাস মূলীয়, মাস্ট, অমরাবিন্যাস মূলীয়, মনে আছে, বেজাল, বেসূত্রীধর। ঠিক আছে, কি বললাম,
এই যে মূলীয় ধান, ভেজাল। ওকে, তারপরে 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 কোথায় গেল, এই দেখো, এবার দেখো অপরাবিন্যাস, মূলীয়, মাস্ট, এগুলো থেকে পরীক্ষা প্রশ্ন আসে। ফল কেমন, ক্যারিঅপসিস, মাস্ট, এইগুলো ভুলে গেলে ধরা নিশ্চিত। বীজে কেমন থাকে, শস্য, ধানে যেরকম শস্য থাকে। পুষ্প সংকেত, এই পুষ্প সংকেত মুখস্থ করবে, মপ উমপ, মঞ্জুরি পত্র থাকবে, উপমঞ্জুরি পত্র থাকবে, এক প্রতিসম ফুল, এটার সাইন, এটা হচ্ছে উবলিঙ্গ ফুল, পুষ্পপুর থাকবে দুইটা, পুংস্তবক থাকবে 3+3 = 6টা, 2 আবর্তে, অধিগর্ভ এবং গর্ভাশয় 1 প্রকোষ্ঠ বিশিষ্ট। ঠিক আছে, আর পুংস্তবক দুই আবর্তে থাকে, এটা তো আমি বললাম একটু আগে। আর এই পোয়েসি করতে যা থাকবে 3-এর গুণিতক থাকবে, এটা তো ভালো করে মনে রাখবা, যা থাকবে 3-এর গুণিতক, 3, 6, 9 এভাবে থাকবে। কোন উদ্ভিদে পুষ্প ট্রাইমার আছে, এই যে বলতে বলতে চলে আসলো, ধান, অর্থাৎ পোয়েসি করতে পুষ্প ট্রাইমার আছে, অর্থাৎ 3-এর গুণিতক 3x। কোনটি খাদ্যশস্য উৎপাদনকারী, খাদ্যশস্য অবশ্যই গমই খাদ্যশস্য। তারপরে গ্রামিণী গোত্রে শনাক্ত করে, যে আমি প্রথমেই যে লাইনটা বলছিলাম, যে পয়সী গোত্র মানে হচ্ছে গামিনী, পয়সী গোত্র আরেকটা নাম হচ্ছে গামিনী। গ্রামিণীর কি, গ্রামিণীর পরাগধানী সর্বমুখ, পরাগধানী কেমন, সর্বমুখ, এটাই হচ্ছে তার শনাক্তকারী বৈশিষ্ট্য, বাকিগুলো না। দলমণ্ডল পাকানো কাঠ থাকে, জবার থাকে, জবা মালবিসির। পুংকেশর অসংখ্য কাঠ থাকে, জবার থাকে। অমরাবিন্যাস অরিও কাঠ থাকে, অমরাবিন্যাস অরিও, আল্লাহ, এ আবার কখন আসলো। তো দেখো এই যে এই লাইন, এই যে এই দুটা পেজ থেকে একটা এমসিকিউ পেয়ে যাবা, দেখবা নেক্সট দিন ইনশাল্লাহ। দেখবা 3 তারিখ ভর্তি পরীক্ষা, এই দুটা এখান থেকে একটা এমসিকিউ কমন পড়ে গেছে, তখন তোমার মনে মনে আমাকে ধন্যবাদ দিও ইনশাল্লাহ। ঠিক আছে, এবার দেখো আরেকটা কমন ফলানোর পেজ, হ্যাঁ, মালবেসি গোত্র। মালবেসি গোত্রের ক্ষেত্রে মনে রাখবে কাণ্ডরোমস এবং মিউসিলাস পূর্ণ মানে কি, পাতা টাটা কাণ্ড কাইটে ফেললে আঠালো রসের মতো আসে, এটাকে মিউসিলাস বলা হয়। মুক্ত পার্শ্বীয় উপপত্র থাকে, মুক্ত পার্শ্বীয় উপপত্র মানে কি, ধরো পাতার কোনায় যে দেখো উপপত্র থাকে দুইটা, মুক্ত পার্শ্বীয় উপপত্র বলা হয় এটাকে, দুই দিকে দুইটা। এর বৃত্তি থাকে এবং উপবৃত্তিও থাকে, এর পাপড়ি থেকে 5টি, যাই থাকে সব 5-এর গুণিতক। পুংকেশর গুচ্ছক, অসংখ্য, দললগ্ন, পরাগধানী, বৃক্কাকার এবং এককোষী। এই একটা লাইন থেকে যে কতবার পরীক্ষায় প্রশ্ন আসছে তার কোনো ইয়ত্তা নাই। পুংকেশর গুচ্ছ, অর্থাৎ পুংকেশরগুলো একসাথে গুচ্ছ হয়ে থাকবে, কতগুলো থাকবে, অসংখ্য থাকবে। এই অনেকগুলো থাকবে বলে এটাকে কি বলা হয়, অনেকগুলো থাকে বলে এটাকে গুচ্ছ বলা হয়, অনেকগুলো থাকে বলে এটাকে কি বলা হয়, গুচ্ছ বলা হয়। দললগ্ন মানে কি, পাপড়ির গায়ে লাগানো থাকবে। পরাগধানী বৃক্কাকার, পরাগধানী কেমন থাকবে, এই যে এরকম, এটা দিয়েই তো প্রশ্ন আসে, পরাগধানী বৃক্কাকার কার, এই পরাগধানী বৃক্কাকার এবং 1 প্রকোষ্ঠ বিশিষ্ট। এক কোষটা কেটে দেই, 1 প্রকোষ্ঠ, 1 প্রকোষ্ঠ, 1 প্রকোষ্ঠ। ঠিক আছে, পরাগরেণু বৃহৎ এবং কণ্টকায়িত, অমরাবিন্যাস অক্ষীয়, এটা ভালো করে মনে রাখবা, অমরাবিন্যাস অক্ষীয়। ফলগুলা বেরি, ক্যাপসুল এবং সাইজোকার্প, এটাও মনে রাখবা, বেরি, ক্যাপসুল এবং সাইজোকার্প সবই লাগবে। এরা অনেক রকমের হতে পারে, এরা প্রধান মূল, কারণ কি এরা দ্বিবীজপত্রী। কাণ্ড রোমশ, মিউসিলাস পূর্ণ, এটা মনে থাকবে। পাতা কেমন থাকে, মুক্ত পার্শ্বীয় উপপত্র থাকে, এটা মনে রাখতে হবে। পাতা শিরাবিন্যাস কেমন, জালিকাকার, এই জালিকাকার শিরাবিন্যাস দেখে তুমি একবীজপত্রী দ্বিবীজপত্রী চিহ্নিত করতে পারবা। একবীজপত্রী শিরাবিন্যাস হচ্ছে সমান্তরাল, দ্বিবীজপত্রী শিরাবিন্যাস হচ্ছে জালিকাকার। পুষ্পবিন্যাস কেমন, অতটা দরকার নাই। পুষ্প অক্ষীয়, বহুপতিসম, সমাঙ্গ, উভলিঙ্গ, জবা ফুল দিয়ে সব উদাহরণ পড়ে ফেলবা, তাহলেই হবে। গর্ভপাদ, জবা ফুল দিয়ে মনে রাখবা। উপবৃত্তি থাকবে, বৃত্তিও থাকবে, 5-এর গুণিতক করে, দলমণ্ডল 5-এর গুণিতক থাকবে। পুংস্তবক থাকবে অসংখ্য, 1 গুচ্ছ। ঠিক আছে, পরাগধানী 1 প্রকোষ্ঠ বিশিষ্ট, বৃক্কাকার, 1 প্রকোষ্ঠ, 1 কোষী না কিন্তু আবার, হ্যাঁ। পরাগরেণু বৃহৎ এবং কণ্টকায়িত, এইগুলা যে ভাই কি গুরুত্বপূর্ণ। শ্রীস্তবক 5-এর গুণিতক আকারে থাকে, এগুলো আমি পড়লে পারবো। অমরাবিন্যাস অক্ষীয় মাস্ট। ফল কেমন, বীজ কেমন। পুষ্প সংকেতে দেখো, এটা নাম মানে হচ্ছে বহুপতিসম, এটা মানে হচ্ছে উভলিঙ্গ। উপবৃত্তি 5টা, বৃত্তি 5টা, একটা সাথে কানেক্টেড। দল 5টা, টুইস্টেড। পুংকেশর এবং দল একসাথে বের হয়, এই জন্য দললগ্ন বলে। পুংকেশরের মধ্যে এই ব্র্যাকেট চিহ্ন দিয়ে ইনফিনিটি মানে হচ্ছে অসংখ্য। গয়ার নিচে দাগ মানে কি, অধিগর্ভ বা গর্ভপাদ ফুল, এবং 5 প্রকোষ্ঠ, 5টা, হ্যাঁ 5টা। এটা ভালো করে মনে রাখবে, এটা মিনিংটা, হ্যাঁ। আচ্ছা, বৃক্কাকার পরাগধানী পাওয়া যায় যে গোত্রে, মালবেসি গোত্রে। বৃক্কাকার পরাগধানী মানে মালবেসি। ঠিক আছে, এই বৃক্কাকার পরাগধানীতে অনেক প্রশ্ন আসে। মালবেসি গোত্রে পরাগধানী ও পরাগরেণু বৈশিষ্ট্য কি, পরাগধানী বৃক্কাকার, পরাগরেণু কণ্টকায়িত। পরাগধানী 1 প্রকোষ্ঠ বিশিষ্ট, বৃক্কাকার এবং পরাগরেণু কণ্টকায়িত। 1 প্রকোষ্ঠ বিশিষ্ট, 1 কুশি আবার দাগাই দিও না। একবীজপত্রী ও দ্বিবীজপত্রীদের শনাক্ত করার বৈশিষ্ট্য কোনটি,
একবীজপত্রী দ্বিবীজপত্রী বহু শাখা পোশাকা একবীজপত্রী দ্বিবীজপত্রী দূরে থাকতে পারে, পুষ্পমঞ্জরি দূরে থাকতে পারে। পাতার শিলাবিন্যাস দিয়ে তুমি পার্থক্য করতে পারবা, একবীজপত্রী হবে সমান্তরাল শিলাবিন্যাস, দ্বিবীজপত্রী হবে জালিকা শিলাবিন্যাস। আচ্ছা, এটা দেখেই বোঝা যাচ্ছে 5 করে যেহেতু আছে, তার মানে এটা মালবেসি গোত্রের জবার। এটা তাহলে কার? মালবেসি গোত্রের জবার। দেখছো পুষ্প প্রতীক উঠাই দিয়ে দিছে, এটা জবার জায়গায় ধারে দিয়ে দিতে পারতো। ওকে, কোনটি ডাল উৎপাদনকারী? জোয়ার। জোয়ার হচ্ছে ডাল উৎপাদনকারী। শিম ডাল উৎপাদনকারী না, সূর্যমুখী ডাল উৎপাদনকারী না, ভুট্টাও ডাল তৈরি করে না। ভুট্টা শস্য উৎপাদনকারী, শিম তো ডাল না, তাই না? আচ্ছা, তারপর একটা মুগ ডাল কোন গোত্রের উদ্ভিদ? ফ্যাবেসিয়া গোত্রের উদ্ভিদ। তোমাদের বইয়ে ছিল না, এটা তোমাদের আসলে নাই, তারপরে দিয়ে দিলাম আর কি, এগুলা অনেক আগের প্রশ্ন। আর কোন উদ্ভিদটি তেল প্রদানকারী নয়? এটা খুবই সুন্দর একটা প্রশ্ন। তেলকে দেয় না, তেলকে দেয় না। সূর্যমুখী তেল দেয়, সরিষা তেল দেয়, তিল থেকেও তেল হয়, মূলা তেল দেয় না। এটা সবাই জানে, মূলা থেকে তেল হয় না। যাই হোক, এই ছিল আমাদের নগ্নবীজ আবৃতবীজী উদ্ভিদের কমন কমন টপিক নিয়ে আলোচনা। এইখানে আমি যে স্লাইডগুলো দিচ্ছি, এই স্লাইডগুলো পড়ে যাবা, দেখবে ইনশাল্লাহ তোমার প্রশ্ন কমন পড়ে গেছে। এই স্লাইডগুলো প্লিজ বাদ দিও না। আর কয়েকটা বৈজ্ঞানিক নাম দিয়ে দিচ্ছি, দুইটা পেজের বৈজ্ঞানিক নাম, দেখবে এখান থেকে প্রশ্ন চলে আসছে। মালবেসে পরিচয় করতে যে বৈশিষ্ট্যগুলো দিয়েছে, দেখবে এখান থেকে প্রশ্ন চলে আসছে। তারপর আমরা থ্যাংক ইউ দিও পরীক্ষার মধ্যে। থ্যাংক ইউ ভেরি মাচ। আল্লাহ হাফেজ।